Assalamu alaikum to everyone. I hope all of you are fit and fine by the grace of the Almighty Allah. Today, in this class, I'm going to talk about IELTS Complete Speaking Course. যারা IELTS স্পিকিং এ দুর্বল, অর্থাৎ শুধু IELTS স্পিকিং না, ইংলিশে স্পিকিং করতে গেলে যারা প্রবলেম ফেস করেন, অর্থাৎ ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারেন না, কিভাবে আপনারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, কিভাবে আইডিয়া জেনারেট করতে হবে, কিভাবে ওয়ার্ড গুলোকে নিয়ে আসতে হবে। আমাদের অনেকেরই অনেক শব্দ বা ওয়ার্ড জানা থাকে, বাট যখন আমরা ইনস্ট্যান্টলি স্পিকিং করতে যাই তখন ওয়ার্ড গুলো ব্রেইনে আসে না, একটার পর আরেকটি সেন্টেন্স আমরা ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না। তো আমি একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল টপিকের উপর প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো সার্টেন টপিকের উপর ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, অর্থাৎ স্পিকিং করতে পারবেন কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া। যারা মূলত ছোট ছোট রুলস এবং স্ট্রাকচার প্র্যাকটিস করেন, টেন্স প্র্যাকটিস করেন, বিভিন্নভাবে ইংলিশ শেখার চেষ্টা করেন, কিন্তু প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাবে ইংলিশে কথা বলতে পারেন না, আজকের এই ক্লাসটি তাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। মেইনলি ক্লাসটি আইএলটিএস স্পিকিং বেসড করে তৈরি করেছি আমি, অর্থাৎ এটা শিখতে পারলে আপনি যে কোনো স্পিকিং টেস্টে ভালো করতে পারবেন। এজন্য তা আসুন আমরা একটু সামনের দিকে যাই। অর্থাৎ আমি গতানুগতিক ভাবে আপনাদের আইএলটিএস স্পিকিং অনেকগুলো প্র্যাকটিক্যাল টপিকের উপর কিন্তু কথা বলেছি, এর আগে প্যাসেজ অ্যানালাইসিস করে দেখিয়েছি। এবং একটা কথা আমি বারবার বলছি, ইংলিশে যদি আপনি এক্সপার্ট হতে চান, স্পিকিং এ যদি ফ্লুয়েন্ট হতে চান, প্রচুর রিডিং করতে হয়। যে যত বেশি রিডিং করতে পারে ইংলিশে, অর্থাৎ রিডিং অ্যানালাইসিস যে করতে পারে, সে তত দ্রুত এক্সপার্ট হতে পারে। তো আইএলটিএস স্পিকিং এর যে মডিউলটা থাকে, সেখানে আপনারা জানেন তিনটা পার্ট থাকে। পার্ট ওয়ান ইন্ট্রোডাকশন, অর্থাৎ এখানে আপনার ব্যক্তিগত জীবন, পছন্দ অপছন্দ নিয়ে সাধারণত 3 থেকে 4টা বা 2 থেকে 3টা কোশ্চেন করা হয়, সিম্পল কোশ্চেন, যেগুলো আপনাকে অ্যান্সার করতে হবে 2 লাইন বা 3 লাইনে। এরপর পার্ট টু তে আপনার হাতে একটা কিউ কার্ড ধরিয়ে দেওয়া হয়, সেখানে একটা সার্টেন টপিক থাকে, কিছু কোশ্চেন থাকে। ওই কোশ্চেনের উপর আপনি 1 মিনিট ভাবার সময় পাবেন এবং 1 থেকে 2 মিনিট আপনি ফ্লুয়েন্টলি কথা বলে যাবেন। এটা আপনার ফ্লুয়েন্সি টেস্টের জন্য এটা দেওয়া হয়ে থাকে। এরপর আইএলটিএস পার্ট থ্রি যেটা, সেখানে হচ্ছে ডিসকাশন পার্ট, অর্থাৎ এই পার্টটিতে আপনাকে কিছু লজিক্যাল অ্যান্সার দিতে হয়, একটু ডিপ কোশ্চেন করা হয়, আপনার এক্সামিনার কোশ্চেন করবে, আপনাকে অ্যান্সার দিতে হবে। এই 3টা পার্টে মূলত আইএলটিএস স্পিকিংটা হয়ে থাকে। তো চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল অ্যান্সার থেকে এটা বোঝার চেষ্টা করি, এবং আপনারা কিভাবে সার্টেন টপিকের উপর অ্যান্সার করবেন সেটি আমরা এখান থেকে দেখবো। সো আমরা আজকে একটি টপিক নিয়ে কথা বলবো। টপিকটি হচ্ছে এডুকেশন অ্যান্ড লার্নিং, অর্থাৎ শিক্ষা এবং পড়াশোনা। টপিকটা দেখে বুঝতে পারছেন একটু কঠিন হবে, একটু হার্ড হবে, তারপরেও আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব, যাতে করে আমরা যে কোনো টপিকের উপর ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারি, স্পিকিং করতে পারি। ওকে, সো আমাদের এখানে পার্ট ওয়ান অর্থাৎ ইন্ট্রোডাকশন ইন্টারভিউতে যে কোশ্চেনটা আসছে, সেই কোশ্চেনটি হচ্ছে 1 নম্বর কোশ্চেন, অর্থাৎ এখানে কিছু সিম্পল কোশ্চেন করা হয়, যার উত্তর 1 বা 2 লাইনে দিতে হয়। কোশ্চেনটি হচ্ছে, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর উইথ আদার্স? কোশ্চেনটি কি? ডু ইউ প্রেফার স্টাডি অ্যালোন অর উইথ আদার্স? আবারও বলছি, কোশ্চেনটা কি, যে আপনি কি দেখেন, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর উইথ আদার্স? আপনি কি একা পড়াশোনা করতে পছন্দ করেন নাকি অন্যদের সাথে? দেখেন অ্যান্সারটা কিভাবে কত সহজে, কত সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সিম্পল স্ট্রাকচার ব্যবহার করে এখানে দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, যে কোনো টপিকের উপর আপনি যখন স্পিকিং করবেন, ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করবেন, টাইমটা বোঝার চেষ্টা করবেন। ব্যাকগ্রাউন্ড বা টাইম মানে কি? আপনার এক্সামিনার আপনাকে যে টেন্স মেনটেন করে কোশ্চেনটা করবে, আই রিপিট ইট, আপনার এক্সামিনার আপনাকে যে টেন্স মেনটেন করে কোশ্চেন করবে, আপনার উত্তরটাও সেই টেন্স মেনটেন করে দিতে হবে। অর্থাৎ কোশ্চেনটা যে টেন্সে হবে, উত্তরটা সেই টেন্সে দিতে হয়। যেমন, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন আর উইথ আদার্স? ডু ইউ প্রেফার, অর্থাৎ আপনি কি পছন্দ করেন একা পড়াশোনা করতে নাকি অন্যদের সাথে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের কোশ্চেন, উত্তরটাও প্রেজেন্ট সিম্পল টেন্সে দিতে হবে। যেমন, আই জেনারেলি প্রেফার স্টাডিং অ্যালোন। দেখেন, একটা সেন্টেন্স পড়ে সেটাকে অ্যানালাইসিস করতে হয়। যেমন আই, এটা সাবজেক্ট। আমরা জানি প্রতিটা ইংলিশ সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব থাকে। তো এখানে ভার্বটা মূলত প্রেফার। আর এই জেনারেলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ জানেন? এটা একটা অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব একটা বাক্যের যে কোনো পজিশনে বসতে পারে, মিনিং এর চেঞ্জ হয় না ওইভাবে। সো আই জেনারেলি প্রেফার মানে আমি সাধারণত পছন্দ করি, তাহলে সাবজেক্ট আই, ভার্ব প্রেফার, এটা মূলত ভার্ব। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। স্টাডিং অ্যালোন, স্টাডিং শব্দটা দেখে অনেকে মনে করতে পারে এটা কোনো ভার্ব বা এটা কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা জাস্ট একটা জেরান্ড। এটা জাস্ট এটাকে আমরা কি বলতে পারি, এটা অ্যাজ আ পার্টস অফ স্পিচ নাউন হিসেবে কাজ করছে, অন্য কোনো কিছুই না, নাথিং এলস। দিস ইজ নট আ ভার্ব। সো আই জেনারেলি প্রেফার স্টাডিং অ্যালোন, আমি সাধারণত একা পড়তে পছন্দ করি, বিকজ ইট অ্যালাউজ মি,
কারণ এটা আমাকে দেয় কোনটা, ওই স্টাডিংটা, কোনটা ওই স্টাডিংটা আমরা এই সাবজেক্টটা নিয়ে আসতে পারি না। allows me to concentrate fully without any distraction, কোনো ধরনের বাধা, কোনো ধরনের বিঘ্ন ছাড়া এই একা পড়াশোনার ক্ষেত্রে আমাকে এটা কি দেয়, পুরোপুরি মনোযোগ দিতে সাহায্য করে। হাউএভার দেখছেন এই যে লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করতে হয় যখন কথা বলতে হয়, স্পিকিং এর ক্ষেত্রে এই লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করলে কোহেশন অর এখানে কোহারেন্সটাকে ভালোভাবে মেনটেন করা যায়, আর এইটা মেনটেন করতে পারলে আইএলটিএস অনেক ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করা যায়। সো হাউএভার তথাপিও ওয়েন আই নিড টু প্র্যাকটিস স্পিকিং, যখন আমার ইংরেজি প্র্যাকটিস করার প্রয়োজন হয়, অর ব্রেইন স্ট্রম কমপ্লেক্স আইডিয়াস, গ্রুপ স্টাডি সেশন আর হাইলি বেনিফিশিয়াল। গ্রুপ স্টাডি সেশন আর হাইলি বেনিফিশিয়াল। তাহলে এইটা যদি আপনি পড়ে বুঝতে পারেন, এখানে যেটা লেখা আছে আপনাকে যে এইটাই বলতে হবে বিষয়টা এমন না, আপনি আপনার মতো করে আইডিয়া নিয়ে কথা বলতে পারবেন যদি লেখাটা বুঝতে পারেন। যেমন আমি যদি এটা এখন এভাবে ঢেকে রাখি, আমি যদি এটা আমার মতো করে অ্যান্সার করি, আমার কোশ্চেনটা কি, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর উইথ আদার্স? সো আই ক্যান সে দ্যাট আই প্রেফার স্টাডি অ্যালোন বিকজ ইট গিভস মি, দেখেন আমি কি বলছি, ইট অ্যালাউজ লেখা, আমি অ্যালাউস না বলে আমি আমার মতো করে বললাম, এটা আমাকে দেয়, ইট গিভস মি, ইট গিভস মি ফুল কনসেন্ট্রেশন অন স্টাডি। আমার মতো করে সিম্পলি বললাম, ইট গিভস মি, এখানে লেখা আছে ইট গিভস, ইট অ্যালাউজ মি টু কনসেন্ট্রেট ফুললি উইদাউট এনি ডিস্ট্রাকশন, বাট আমি আমার মতো করে সিম্পলি বললাম, ইট গিভস মি ফুল কনসেন্ট্রেশন অন স্টাডি। বাট এই যে হাউ এভার লেখা, ওর পরিবর্তে আমি বাট ব্যবহার করলাম, সমস্যা কি? বাট ওয়েন আই নিড টু প্র্যাকটিস স্পিকিং, ওয়েন যখন, আই এটা সাবজেক্ট, নিড এটা ভার্ব, টু প্র্যাকটিস অর্থাৎ যখন আমার ইংরেজি প্র্যাকটিস করার প্রয়োজন হয়, when I need to practice speaking, I think group study is more beneficial. আমি মনে করি গ্রুপ স্টাডি হচ্ছে অনেক বেশি উপকারী। For that reason, I try to speak English with others in that time. কখন? In the time of practicing. একবার ভেবে দেখেন তো, জাস্ট সাবজেক্ট আই ভার্ব ট্রাই, সাবজেক্ট আই ভার্ব স্পিক, সাবজেক্ট আই ভার্ব কি গিভস, এইভাবে আপনি সাবজেক্ট আর ভার্ব ব্যবহার করেন। আমি ভার্বের কোন ফর্মটা ব্যবহার করছি? প্রেজেন্ট ফর্ম। এটা কোন টেন্সের সেন্টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই সম্পূর্ণ অ্যান্সারটা কোন টেন্স দিয়ে হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এইভাবে যদি প্যাসেজ অ্যানালাইসিস করা যায়, অ্যানালাইসিস করে যেটা লেখা আছে ওইটাই আপনি বলতে হবে এরকম না, আপনি আপনার মতো করে প্রাফেস করে সেন্টেন্স তৈরি করেন, সিম্পল সেন্টেন্স তৈরি করেন প্রাইমারি লেভেলে, সমস্যা নেই, সেইটা আপনি ডেলিভার করেন, সেইটা আপনি বলার চেষ্টা করেন যে ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন or with others। এটা কিন্তু একটা ইয়েস নো কোশ্চেন, বাট আইএলস স্পিকিং এর অ্যান্সার জাস্ট ইয়েস আই প্রেফার স্টাডিং অ্যালোন এইভাবে বললে হয় না, আপনাকে সব সময় ডাবল ইউএইচ এর অ্যান্সার করতে হবে, অর্থাৎ ওয়াই। আপনি যদি একটা পড়তে পছন্দ করেন সেটা কেন, রিজনটা কি, কারণটা কি, কেন, অলওয়েজ কেন এর অ্যান্সার দিবেন, তাহলেই কিন্তু ভালো মার্ক গ্যাদার করতে পারবেন। ওই একটা সেন্টেন্স বলে বসে থাকবেন না, তাহলে কখনোই বেটার কিছু পাবেন না। এরপর দেখেন কোশ্চেন নাম্বার 2, দ্য হার্ডেস্ট পার্ট অফ লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, বলছে হোয়াট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ? একটা নতুন ভাষা শেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে কঠিন অংশ কোনটা? হোয়াট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ? অ্যান্সার কি বলছে দেখেন, ফর মোস্ট পিপল, বেশিরভাগ মানুষের জন্য, অর্থটা কি, বেশিরভাগ মানুষের জন্য, ফর মোস্ট পিপল ওভারকামিং দ্য ফেয়ার অফ মেকিং মিস্টেক while স্পিকিং ইজ দ্য হার্ডেস্ট পার্ট। অর্থাৎ স্পিকিং করার ক্ষেত্রে ভয় দূর করাটা, মিস্টেকের ভয় দূর করাটা সব থেকে কঠিন কাজ। গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড ভোকাবুলারি ক্যান বি মেমোরাইজড, অর্থাৎ নতুন ভাষা শেখার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ গ্রামাটিক্যাল রুলস এবং ভোকাবুলারি গুলো মেমোরাইজ করে। এখানে বলছে যে ক্যান বি মেমোরাইজ, মানে মেমোরাইজ করানো হয়, হ্যাঁ, মানে এটা প্যাসিভ মেনটেন করে লেখা। বাট অ্যাচিভিং স্পন্টেনিয়াস ফ্লুয়েন্সি রিকোয়েস্ট কনসিস্টেন্স ফেয়ারলেস প্র্যাকটিস। দেখছেন কি বলছে, কিন্তু আমি যদি একদম সাবলীল ভাবে কথা বলাটা অর্জন করতে চাই, তাহলে আমার দরকার কি, কনসিস্টেন্ট অর্থাৎ ধারাবাহিকতা, ফেয়ারলেস প্র্যাকটিস ভয়হীন প্র্যাকটিস। অর্থাৎ আমার ওই ভুল হতে পারে, ভুল হবে, এটা ভাবলে চলবে না। তাহলে এই প্যাসেজ এতটুকু পড়ে যদি আমি কোনো অ্যান্সার পাই, দেখেন যে কোনো টপিকের উপর আপনি যখন স্পিকিং করবেন বা কথা বলবেন, প্রাইমারি লেভেলে আপনি আগে একটা স্যাম্পল অ্যান্সার দেখবেন, তাহলে আইডিয়া পাওয়া যায়, আইডিয়া নিজের মতো করে জেনারেট করা যায়।
এটা খুবই ইফেক্টিভ স্পিকিং প্র্যাকটিসের জন্য। এটা আপনি 2বার 3বার 4বার পড়েন, এখানে 4টা লাইন আছে, আপনি 4বার পড়েন, পড়ার পর এইখানে যেটা লেখা আছে এইটাই যে বলতে হবে এরকম না। আপনি দেখেন এখানে আবার পয়েন্টগুলো আমি আলাদা করে দিয়েছি যে কি আমার কোশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ? একটা নতুন ভাষা শেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বা কঠিন অংশ কোনটা? এখানে 3টা পয়েন্ট দেখেন, ফেয়ার অফ মিস্টেক, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, স্পন্টেনিয়াস ফ্লুয়েন্সি। তাহলে জাস্ট এই 3টা পয়েন্টকে আপনি ধরে আপনার মতো করে বাক্য তৈরি করতে পারবেন? ভেবে দেখেন তো, 3টা পয়েন্টকে ধরে, আই রিপিট ইট, এই 3টি পয়েন্টকে ধরে আপনার মতো করে আপনার বাক্য তৈরি করতে হবে। কি বলছে? ফেয়ার অফ মিস্টেক, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, স্পন্টেনিয়াস ফ্লুয়েন্সি। আমি যদি এটা আমার মতো করে অ্যান্সার প্রেজেন্ট করি যে হোয়াট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, সো টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, আমার মতো করে বললাম একটা নতুন ভাষা শিখতে, লার্ন মানে শেখা, টু লার্ন মানে শিখতে, টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট ইজ ফেয়ার অফ মিস্টেক। জাস্ট আমার মতো করে বললাম, এখানে আছে ফর মোস্ট পিপল ওভারকামিং দ্য ফেয়ার অফ মেকিং মিস্টেক, এভাবে না বলে আমি বললাম টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট ইজ ফেয়ার অফ মিস্টেক, বিকজ মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক দ্যাট, কারণ বেশিরভাগ মানুষ ভাবে যে, কি বললাম, মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক দ্যাট they will make mistake in the time of speaking, they will make mistake in the time of speaking, তারা ভুল করবে স্পিকিং করার ক্ষেত্রে। After that, most of the people memorize more grammar and vocabulary, for that reason they cannot speak fluently। কি বললাম? After that, most of the people memorize grammar and vocabulary, most of the people memorize grammar and vocabulary, for that reason they cannot speak fluently। আমি আমার মতো করে বলছি, এখানে একটা লেখা আছে, আমি দেখছি, দেখে একটা আইডিয়া নিচ্ছি, নিয়ে নিজের মতো করে দেখেন তো আপনি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারেন কিনা। এরপর বলছে স্পন্টেনিয়াস ফ্লুয়েন্সি, অর্থাৎ এখানে আপনি বলতে পারেন ফর দ্যাট রিজন, টু স্পিক fluently or to learn a new language, the most important part is consistency as well as fearless speaking or fearless practice. So, if anyone can practice consistently and they can avoid mistake, they will be expert and fluent in English within short time। নিজের মতো করে বললে অনেক কিছু বলা যায়, অনেক ভালোভাবে কথা বলা যায়, অনেক ভালোভাবে স্পিকিং করা যায়। তো নিজেরা এই প্র্যাকটিক্যাল টপিক গুলোর এগেনস্টে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কথা বলবেন। আপনি যত বেশি ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন তত দ্রুত ডেভেলপ করতে পারবেন। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স a man perfect, so without practicing, without generating idea from your own brain, how can you be able to expert and fluent in English? You have to speak a lot। আমি আপনাকে কারেক্ট একটা গাইডলাইন দিতে পারি, কারেক্ট কিছু স্ট্র্যাটেজি, কিছু টেকনিক আপনার সামনে প্রেজেন্ট করতে পারি, কিন্তু কাজটা আপনাকে স্পিকিং করতে হবে, প্রচুর স্পিকিং করতে হবে প্র্যাকটিক্যাল টপিকের উপর। অনেকেই ইংলিশ শেখেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকে, প্র্যাকটিস করতেই থাকেন, বাট ডেভেলপ করতে পারেন না। কেন? প্র্যাকটিক্যালি টপিকের উপর আপনারা স্পিকিং করেন না। প্র্যাকটিক্যালি বিভিন্ন টপিকের উপর স্পিকিং করতে হবে। অর্থাৎ আমি মোটামুটি ইংলিশ জানি, আমি শুধু কনভারসেশন প্র্যাকটিস করলাম, হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, এই কথাগুলো যদি আপনি বলে যান, প্রত্যেকটা মানুষের সাথে যখন আপনি প্র্যাকটিস করছেন এই সেম কথাগুলোই বলে যাচ্ছেন, এইভাবে কখনোই ডেভেলপ করা যায় না। ডেভেলপ করতে গেলে নতুন নতুন বিভিন্ন টপিকের উপর, যেমন আমাদের আজকের টপিক হচ্ছে এডুকেশন এবং লার্নিং, অর্থাৎ এই যে টপিকটা, হ্যাঁ, না টপিকটা কি ছিল জানো? আমরা যদি একটু দেখি, আমাদের আজকে টপিকটা হচ্ছে এডুকেশন এন্ড লার্নিং, রাইট, শিক্ষা এবং পড়াশোনা। তো এরকম এক একটা নতুন টপিকের উপর যদি আপনি কথা বলেন, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বা বিষয় হচ্ছে আপনি নতুন থিম সম্পর্কে ধারণা পাবেন, নতুন ভোকাবুলারি সম্পর্কে কনসেপ্ট পাবেন, রিডিং এর স্কিলের ডেভেলপমেন্ট আসবে, নতুন করে আইডিয়া জেনারেট করতে পারবেন, স্পিকিং ডেভেলপ করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা আইএলটিএস স্পিকিং যে মজিউল আছে সেখানকার পার্ট 2 অর্থাৎ কিউ কার্ড টপিকটা আমরা দেখব। অর্থাৎ এখানে একটা সার্টেইন টপিক থাকে যেটা যে ক্যান্ডিডেট তাকে ধরিয়ে দেওয়া হয় এবং কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের এগেনস্টে 1 থেকে 2 মিনিট ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। সো টপিকটি হচ্ছে ডিসক্রাইব আ টিচার হু হ্যাজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড ইউ। ডিসক্রাইব আ টিচার হু হ্যাজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড ইউ, একজন টিচারকে বর্ণনা করুন যে আপনাকে অনেক বেশি ইনফ্লুয়েন্সড করেছে, অনুপ্রাণিত করেছে। Who the teacher was, what subject they taught, how they taught the class, and explain why they influenced you so much। So আপনাকে এটার এগেনস্টে কথা বলতে হবে। দেখেন অ্যান্সারটা কিভাবে দিচ্ছে, পার্ট 2 স্যাম্পল অ্যান্সার। হ্যাঁ, বলছে the teacher who had the most profound impact on my life was my high school English teacher,
Mr. Hassan. He was an incredibly passionate educator who didn't just stick to the textbook. বলছে সে খুবই প্যাশনেট একজন শিক্ষক যে জাস্ট টেক্সট বুকের উপর কখনো স্টিক থাকেনি। তাহলে সে কি করছে? দেখেন বলছে বিয়ন্ড রোড মেমোরাইজেশন, ইন্টারেক্টিভ ক্লাসেস। পয়েন্ট গুলো কি? যে মিস্টার হাসানস টিচিং অ্যাপ্রোচ, অর্থাৎ তার টিচিং এর অ্যাপ্রোচটা কেমন ছিল, কেন সে আমার জীবনে অনেক বেশি প্রভাব রেখেছে। বলছে ইনস্টেড অফ ফোর্সিং আস টু রুট মেমোরাইজ grammatical rules, he introduced us to classic literature and encouraged us to express our own opinion through creative writing. His classes were always interactive. He often used role playing and debates to make language learning lively. Okay, then why Mr. Hassan was so influential? কেন সে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিল? He influenced me immensely. সে অনেক বেশি আমাকে ইনফ্লুয়েন্সড করেছিল, অনুপ্রাণিত করেছিল, কারণ he was the first person to recognize me, my potential in language arts. He constantly motivated me to read beyond the syllabus and taught me that language is not just a subject, but a powerful tool to connect with the world. So you all know that line, right? Language is not just a subject, but a powerful tool to connect with the world. তো আপনি কিভাবে কথা বলবেন এই টপিকের এগেইনস্টে? আপনার জীবনে যদি কোনো আপনার বেস্ট টিচার থাকে, যে আপনার শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি অবদান রেখেছে, যার দ্বারা আপনি অনেক বেশি অনুপ্রাণিত, ইনফ্লুয়েন্স, তার সম্পর্কে আপনি 4 লাইন 5 লাইন 10 লাইন লেখার চেষ্টা করেন, যে কেন সে আপনার জীবনে বেশি প্রভাব রেখেছে, কোন দিকটা আপনার সব থেকে ভালো লেগেছে, কিসের কারণে আপনি আজ একটা ভালো জায়গায় পৌঁছাতে পারছেন, বা একটা নতুন কিছু শেখার প্রতি অনেক বেশি আগ্রহ আপনার আছে, এটা কার জন্য? হু ওয়াজ দ্যাট পারসন? ওকে, দেন এখানে পার্ট 2 বলছে কি থিম সামারি, অর্থাৎ ওই যে আমার টিচার মিস্টার হাসান কেন আমার কাছে বা আমাকে বেশি অনুপ্রাণিত করছে, কোন কোন কারণে। বলছে হি ইজ আ passionate educator, just didn't stick to the textbook, classic literature and creative writing. He encouraged personal expression, role playing and debate, recognized potential, মানে আমি কতটা পারি, আমি কতটা জানি, আমার কি যোগ্যতা আছে, এটা আমি নিজেও জানি না। আমাকে কিন্তু যদি কেউ গাইড করতে পারে, যদি কেউ আমাকে ধরিয়ে দিতে পারে, আমি অনেক দূর চলে যেতে পারি। এরকম আছে, অনেকেই আছে। তো অনেক টিচার এরকম অনেক স্টুডেন্টদেরকে পরিবর্তন করে দিতে পারে। সো মোটিভেটেড টু রিড বিয়ন্ড দ্য সিলেবাস এন্ড ইন্সপায়ার্ড আ ক্যারিয়ার ইন এডুকেশন। সো দ্যাট ইজ দ্য পার্ট। এরপর পার্ট 3, টু ওয়ে ডিসকাশন। এখানে আপনাকে একটু ডিপ অ্যান্সার দিতে হয়, লজিক্যাল অ্যান্সার দিতে হয়, কোশ্চেন অ্যান্সার পার্ট থাকে। কোশ্চেনটি হচ্ছে হোয়াট কোয়ালিটিস মেক আ গুড টিচার? একটা ভালো শিক্ষক কোন ধরনের গুণগুলো তৈরি করে? হোয়াট কোয়ালিটিস মেক এ গুড টিচার, মানে কোন ধরনের বৈশিষ্ট্যগুলো একটা ভালো শিক্ষক তৈরি করতে পারে, কোন ধরনের বৈশিষ্ট্যগুলো? আ গুড টিচার মাস্ট বি পেশেন্ট, এমপ্যাথেটিক অ্যান্ড অ্যাডাপ্টেবল। ওকে, they should possess deep knowledge of their subject, but more importantly, they must how to simply complex concept. A great teacher inspires students rather than just delivering information. বলছে একজন মহান শিক্ষক স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করে জাস্ট শুধু তথ্য ডেলিভারি দেওয়ার পরিবর্তে। দেখেন এই ধরনের টপিকের উপর যখন আপনি কথা বলবেন, যেটা আমি বারবার বলছি, ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করবেন। যেমন হোয়াট কোয়ালিটিস মেক্স এ গুড টিচার, তাহলে একটা ভালো টিচারের কোন ধরনের গুণগুলো থাকে, বা কোন ধরনের গুণগুলো একটা ভালো টিচার তৈরি করতে পারে। তো বলছে যে আ গুড টিচার মাস্ট বি পেশেন্ট। এই সেন্টেন্স গুলো কিসে আছে একটু দেখেন তো, স্ট্রাকচার গুলো। সাবজেক্ট কি? আ গুড টিচার। ভার্ব কি? মাস্ট বি মানে কি? হতে হবে। এটা মডালের সেন্টেন্স। এই আনসার গুলো মোস্ট অফ দ্য আনসার দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট অথবা মডাল দিয়ে করা। অর্থাৎ আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে একজন মানে কোন কোয়ালিটি গুলো ভালো টিচার থাকা উচিত বা থাকে, তৈরি করতে পারে। তাহলে এটা আপনাকে মডেল দিয়ে বা প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে বলতে হচ্ছে যে দে শুড পজেসেস ডিপ নলেজ, তাদের উচিত ডিপ নলেজ পজেস করা অফ দেয়ার সাবজেক্ট, বাট মোর ইম্পর্টেন্টলি দে মাস্ট নো। তাহলে দেখছেন মাস্ট বি পেশেন্ট, শুড পজেস, মাস্ট নো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বুঝতে হয় যে টাইমিংটা কেমন হবে, আমি কিভাবে অ্যান্সারটা প্রেজেন্ট করতে পারি। আ গ্রেট টিচার ইন্সপায়ার স্টুডেন্টস রাদার দ্যান জাস্ট ডেলিভারিং ইনফরমেশন।
Okay. Then question 2, do you think online education will replace traditional classroom in the future? তুমি কি মনে করো যে এই অনলাইনের শিক্ষাটা, যেমন আমি আপনাদের অনলাইনে ক্লাস দিচ্ছি, তো এটা ট্র্যাডিশনাল ক্লাসরুমকে রিপ্লেস করে দিবে ভবিষ্যতে? তাহলে এই কোশ্চেনটা দেখেন ফিউচার ইনডিফিনিট বা মডেলের কথা আপনি বলতে পারেন। এখন দেখেন অ্যান্সারটা কিভাবে দিচ্ছে। আই বিলিভ অনলাইন এডুকেশন উইল কন্টিনিউ টু গ্রো অ্যান্ড বিকাম আ ম্যাসিভ সাপ্লিমেন্টারি টুলস, বাট ইট উইল নেভার ফুললি রিপ্লেস ট্র্যাডিশনাল ক্লাসরুম। কিন্তু এটা কখনো পুরোপুরিভাবে ট্র্যাডিশনাল ক্লাসরুমকে রিপ্লেস করবে না। ফিজিক্যাল ক্লাসরুম প্রোভাইড এসেনশিয়াল সোশ্যাল ইন্টারাকশন, পেয়ার টু পেয়ার লার্নিং অ্যান্ড a structured environment that digital skin simply cannot replicate. দেখছেন কত সুন্দর অ্যান্সার। একবার পড়ে দেখেন, আপনি দুইবার তিনবার প্র্যাকটিস করে নিজের মতো করে এই ধরনের অ্যান্সার গুলো প্রেজেন্ট করতে পারবেন। আর এটা যদি আপনারা করতে পারেন তাহলে খুব দ্রুত, খুব কম সময়ের ভিতর ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। এবং চেষ্টা করেন আপনারা প্রত্যেকেই নতুন নতুন টপিকের উপর ইংলিশে স্পিকিং করা, প্রেজেন্টেশন দেওয়া, কথা বলা। দেখবেন খুব কম সময়ের ভিতর আপনারা ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। ফুল টপিক রিভিউ, অর্থাৎ যতগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 একদম মেইন অ্যান্সার বা কি পয়েন্টে কি হতে পারে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন স্টাডিং অ্যালোন আর উইথ আদার্স, বলছে প্রেফার অ্যালোন ফর কনসেন্ট্রেশন, গ্রুপ স্টাডি ফর স্পিকিং প্র্যাকটিস অ্যান্ড ব্রেন স্ট্রমিং। আপনাদেরকে বলছিলাম হার্ডেস্ট পার্ট অফ লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, ওভারকামিং ফেয়ার অফ মিস্টেক, ফ্লুয়েন্সি নিডস কনসিস্টেন্ট ফেয়ারলেস প্র্যাকটিস। জাস্ট কি পয়েন্ট গুলো দেখেন, জাস্ট এই পয়েন্ট গুলো যদি ধরে রাখতে পারেন, এই পয়েন্ট গুলোকে নিয়ে আপনি কিন্তু আইডিয়া জেনারেট করে সুন্দর করে অ্যান্সার তৈরি করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন, স্পিকিং করতে পারেন। ডেসক্রাইব বা ইনফ্লুয়েন্সিয়াল টিচার, মিস্টার হাসান। কেন সে ইনফ্লুয়েন্সিয়াল? বিকজ হি ইজ প্যাশনিয়েট, used literature, debates, role play, inspired a career in education. তাহলে জাস্ট হি ইন্সপায়ার্ড মি আ ক্যারিয়ার ইন এডুকেশন, হি ইউজড লিটারেচার অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং ইন ক্লাসরুম রাদার দ্যান সিলেবাস বেসড লার্নিং। সো এইভাবে কিন্তু আপনার কথা বলতে পারেন। কোয়ালিটিস অফ আ গুড টিচার, পেশেন্ট, empathetic, adaptable, simplifies concepts, inspire rather than just inform. Will online education replace classroom? Will grow as a supplementary tool, but never replace physical classroom. So these are all the key points. If you just look at this slide, I think you will get your all answer, and you will be able to provide a full presentation on part 1, part 2, and part 3 perfectly. Just if you listen or just watch this class perfectly, I think you'll be able to make a good presentation in this way on this certain topic. If you practice regularly, if you keep your consistency, I hope you'll be expert and fluent in English within very short time. So thank you so much. That's all for today, and see you in the next class.